স্বামীজির পদপ্রান্তে। স্বামী বিরজানন্দ। কিন্তু আমি কি জানি যে বলবো? গম্ভীর কণ্ঠে উত্তর হইল, আচ্ছা, দাঁড়িয়ে এইটাই বলবি যে আমি কিছু জানি না। আমি কিছু জানি না, এইটা বলাই তো মস্ত বড় শিক্ষাদান। আমি সব জানি, এই ভাব হচ্ছে অজ্ঞান। তরুণ শিষ্য তখনও গুরুর নির্দেশ মানিবার মতো দৃঢ়তা পাইতেছেন না। আচার্য বলিয়া চলিলেন, দেখ, নিজের মুক্তি যদি খুঁজিস তো নিশ্চয়ই জাহান্নামে যাবি, আর অপরের মুক্তির জন্য যদি কাজ করিস তো এখনই মুক্ত হয়ে যাবি। এইবার সকল সংশয় ভয় তিরোহিত হইল। আত্মনো মোক্ষার্থং জগদ্ধিতায় চ নিজ জীবন আহুতি দিতে শিষ্যকৃত সংকল্প হইলেন। ব্রহ্মবিদ আচার্যের বিদ্যুৎ বাণীতে তাহার দেহের শিরায় শিরায় রক্তস্রোত যেন নূতন গতিতে ছুটিতে থাকিল। শিষ্যের সমগ্র উত্তর জীবন শ্রী গুরুর কণ্ঠোচ্চারিত এই বাণীরই সাকার বিগ্রহ স্বরূপ হইয়া ফুটিয়া উঠিয়াছিল। লোকগুরু বিবেকানন্দের সন্ন্যাসী সন্তান স্বামী বিরজানন্দের বৈরাগ্যদীপ্ত জীবন তাই ত্যাগ ও সেবার ইতিহাসে এক অবিস্মরণীয় প্রেরণা স্বরূপ, তপস্যা ও কর্মের অপূর্ব সমন্বয় আদর্শ। বর্তমান শতকের প্রাগর্থে যে সকল মহাপুরুষ তাহাদের যোগ, ভক্তি, জ্ঞান ও কর্মময় জীবনের সুষম বিকাশ সাধন দ্বারা সনাতন ধর্ম সংস্কৃতিকে পরিপুষ্ট করিয়াছেন, বিবেকানন্দ শিষ্য বিরজানন্দের নাম তাহাদের মধ্যে বিশেষ স্মরণার্হ। পূর্বাশ্রমে স্বামী বিরজানন্দের নাম ছিল কালীকৃষ্ণ বসু। পিতা ত্রৈলোক্যনাথ বসু ছিলেন তদানীন্তন কলিকাতার খ্যাতনামা চিকিৎসক। ত্রৈলোক্যনাথের পৈতৃক আবাস ছিল ২৪ পরগনার কোদালিয়া গ্রামে। কালীকৃষ্ণের পিতামহ রামরতন বসু কর্মোপলক্ষে কলিকাতায় আসিয়া সিমলাপল্লীতে বাড়ি নির্মাণ করিয়া বসবাস করিতে থাকেন। এই সিমলাপল্লীতেই স্বামীজিরও পূর্বাশ্রমের পৈতৃক বাসভবন ছিল। বাল্যকালে এই রামরতন বসুর বাড়িতে স্বামীজির খেলাধুলার স্থান ছিল। কালীকৃষ্ণের কাকা অমৃতলাল বসু ছিলেন স্বামীজির সহপাঠী। স্বামীজির শৈশবের নানা দুরন্তপনার একটি ছিল পল্লীর কোনো গৃহাঙ্গনে সঙ্গীদের লইয়া চাঁপা গাছে দোলাদুলি করা। উক্ত গৃহের জনৈক বৃদ্ধ পাছে কোনো দুর্ঘটনা ঘটে এই আশঙ্কায় চাঁপা গাছে বেম্ভদত্তি আছে, চড়িসনি, ঘাড় মুটকে দেবে বলিয়া দুরন্ত শিশুর দলকে প্রতিনিবৃত্ত করিবার চেষ্টা করিতেন। অন্যান্য ছেলেদের সব ভয় পাইতে দেখিয়া বিলে বলিয়াছিল, ও বুড়োর কথা শুনিস কেন? বেম্ভদত্তি থাকলে কবে আমাদের ঘাড় মুটকে দিত। কালীকৃষ্ণের পিতামহ রামরতন বসুই ঘটনোক্ত ওই বৃদ্ধ। পুত্র ত্রৈলোক্যনাথকে রামরতন ডাক্তারি পড়াইতে পড়াইতেই বিবাহ দিয়াছিলেন। আহিরিটোলার বনিয়াদি মিত্র বংশের শ্রীযুক্ত বিনোদ বিহারীর কন্যা শ্রীমতী নিষাদকালী দেবী বিপত্নিক রামরতনের পুত্রবধূ রূপে আসিয়া বসুগৃহকে শ্রীমণ্ডিত করিয়া তুলিয়াছিলেন। বিনোদ বিহারী মিত্র ছিলেন একজন উচ্চ আধ্যাত্মিক ভাব সম্পন্ন সাধক লোক। বৃহৎ সংসারের শত ঝামেলা স্কন্ধে বহন করিয়াও অতিশয় নিষ্ঠার সহিত ১,০০,০০০ জপ তিনি প্রত্যহ করিতেনই। মিত্র মহাশয়ের ধীর, সংযত, শৃঙ্খলাপ্রিয় ও নিয়মনিষ্ঠ জীবন কালীকৃষ্ণকে অনেকখানি প্রভাবান্বিত করিয়াছিল। তাহার মুখে তাই অনেকবার শোনা যাইত, আমাকে ভয়ানক ইনফ্লুয়েন্স করেছিল মাতামহের দিক থেকে। ঠাকুর তা আশ্চর্য লোক ছিলেন, এমন প্র্যাকটিক্যাল লোক কখনো দেখিনি। 1873 খ্রিস্টাব্দের 10ই জুন মঙ্গলবার, বাংলা 29 জ্যৈষ্ঠ 1280 বঙ্গাব্দ, শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন সকাল 8টায় ত্রৈলোক্যনাথের প্রথম পুত্র জন্মগ্রহণ করেন। নবজাতকের পিতামহ রামরতন আনন্দে কালী কালী বলিয়া উঠেন। প্রার্থনা করেন, মা,
ওকে দীর্ঘজীবী করো, ওর দ্বারা বংশের মুখ উজ্জ্বল হোক। মাতামহ বিনোদ বিহারীও স্বীয় ইষ্ট দেবতাকে স্মরণ করিয়া উচ্চারণ করেন, কৃষ্ণ নারায়ণ হরি, ও মানুষের মতো মানুষ হোক, ভক্ত হোক। পিতামহ ও মাতামহ উভয়েরই নিজ নিজ আরাধ্য দেবতাকে মনে পড়িবে, তাই শিশুর নাম স্থির হইয়াছিল কালীকৃষ্ণ। নবজাত শিশুর কয়েকটি বিচিত্র প্রকৃতি জন্মের পর হইতেই দেখা গিয়াছিল। শিশু মাতৃস্তনে মুখ দিত না, রাত্রে শিশুর চোখে ঘুম নাই, ঘুম পাড়াইতে গেলেই কাঁদিয়া উঠে। শিশু দিনের বেলায় ঘুমায়, আর সারা রাত্রি বাড়ির কাহারো না কাহারো কোলে চড়িয়া আকাশের চাঁদ দেখিতে চায়। বাড়ির লোককেও তাই পালাক্রমে রাত্রি জাগিতে হইত। মাতৃস্তন্যবিহীন শিশুর জন্য দুধের ব্যবস্থা হইল। পিতামহ একটি দুগ্ধবতী গাভী নাতির জন্য কিনিয়া দিয়াছিলেন। বালকের আগমনের পর হইতে সংসারের শ্রীবৃদ্ধি নানাভাবে সূচিত হইতেছিল। ত্রৈলোক্যনাথ মহিষাদল রাজ স্টেটের চিকিৎসক নিযুক্ত হইয়া অর্থ ও যশ অর্জন করিতে লাগিলেন। পরে অবশ্য তিনি এই কর্ম ত্যাগ করিয়া কলিকাতায় স্বাধীনভাবে চিকিৎসা করিতে থাকেন। কিছুকাল তিনি কেশবচন্দ্র সেন মহাশয়ের বাড়িতে লিলি কটেজে গৃহ চিকিৎসক ছিলেন, এবং এই কালে সম্ভবত সেখানেই তিনি ভগবান শ্রী রামকৃষ্ণের দর্শন লাভ করিয়াছিলেন। কালীকৃষ্ণের গর্ভধারিণী নিষাদকালী দেবী অশেষ ভক্তিমতী ও ধর্মপরায়ণা ছিলেন। তাহার কতগুলি চারিত্রিক বৈশিষ্ট্য পুত্রের জীবনে গভীর প্রভাব বিস্তার করিয়াছিল। সন্ন্যাসী পুত্রের মুখে উত্তরকালে শোনা যাইত, আমি বরাবরই মার বড় ন্যাওটা ছিলুম। নিষাদকালী দেবীর একটি অনন্য সাধারণ গুণ ছিল যে তিনি সংসারের সকল কিছু করিতেন বটে, কিন্তু আশ্চর্য অনাসক্তির সহিত। তাই পুত্র বড় হইয়া সংসার ত্যাগ করিতে চাহিলে এই জননীই তাহার প্রেরণাদাত্রী হইয়াছিলেন। বৈরাগ্য পথযাত্রী পুত্রকে তিনি পশ্চাতে টানেন নাই, বলিয়াছিলেন, আমি কেন তোমার ধর্মপথে বাধা দেব বাবা, আমার কোনো আপত্তি নাই। মায়ার সংসারে এহেন জননী কয়জনই বা আছেন। স্বামীর মৃত্যুর পর নিষাদকালী দেবীও সংসার হইতে সম্পূর্ণ পৃথক হইয়া বৃন্দাবন ধামে চলিয়া গিয়াছিলেন, এবং জীবনের শেষ ক্ষণ পর্যন্ত তথায় ভজন সাধন লইয়া অতিবাহিত করেন। 1942 সালে প্রায় 85 বৎসর বয়সে এই ধর্মপ্রাণা মহিলার দেহত্যাগ হয়। কালীকৃষ্ণের বাল্য শিক্ষা চলে পিতৃবন্ধু হেমবাবুর কর্নওয়ালিস স্ট্রিটস্থ ট্রেনিং একাডেমিতে। ষষ্ঠ শ্রেণী পর্যন্ত এইখানেই পড়েন। পরে রিপন স্কুলের ছাত্র হইয়াছিলেন। তখন তাহার বয়স ছিল 9 বৎসর। পরে এই স্কুল হইতেই 1890 খ্রিস্টাব্দে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। ইতোমধ্যে তাহার পিতা নারিকেলডাঙ্গায় বাড়ি করিয়াছেন। পড়াশোনায় কালীকৃষ্ণ খুবই অধ্যবসায়ী ছিলেন, তবে কেবলমাত্র বিদ্যালয় গৃহে চারি দেওয়ালের মধ্যেই তাহার শিক্ষা আবদ্ধ ছিল না। উহার পরিধি চারিদিকে বাড়িয়া চলিয়াছিল। বহু প্রকার হাতের কাজ, শিল্পকলা, রন্ধন, উদ্যানচর্চা ইত্যাদিতে অতি বালক বয়সেই তিনি সুনিপুণ হইয়া উঠিয়াছিলেন। উত্তর জীবনে তিনি কখনো কখনো কথা প্রসঙ্গে বলিতেন, আমি বরাবরই খুব প্র্যাকটিক্যাল ছিলুম, যখন যা ধরতুম তা করতুম। কালীকৃষ্ণের স্বভাবের একটি সহজাত বৈশিষ্ট্য ছিল অতিশয় শিষ্টাচার ও মধুরতা। ফলে সহপাঠীরা কেহই এই প্রিয়দর্শন কোমল প্রকৃতির ছেলেটিকে না ভালোবাসিয়া পারিত না। কৈশোর অতিক্রমের সঙ্গে সঙ্গে কালীকৃষ্ণের অন্তরের প্রসুপ্ত ধর্ম জিজ্ঞাসার সংস্কারগুলি ধীরে ধীরে বিকশিত হইয়া উঠিতে লাগিল। মন ও বুদ্ধিতে দারুণ আলোড়ন সৃষ্টি করিয়া চলিল। বিদ্যালয়ের 9ম শ্রেণীতে পাঠ তখনও চলিতেছে। এই কালে খগেন্দ্র চট্টোপাধ্যায় নামে অতিশয় তেজস্বী ও প্রতিভাধর এক সহাধ্যায়ী সাহচর্য কালীকৃষ্ণের জীবন গতিকে অনেকাংশে প্রভাবান্বিত করিয়াছিল।
পরবর্তীকালে এই খগেন্দ্রনাথই স্বামীজির অন্যতম সন্ন্যাসী শিষ্য স্বামী বিমলানন্দ। ক্রমে ক্রমে সমভাবের ভাবী সহপাঠীদের লইয়া কালীকৃষ্ণদের একটি দল গড়িয়া উঠিতে লাগিল। বিদ্যালয়ের পাঠ শেষ করিয়া ততদিনে তাহারা সকলেই কলেজে পড়িতে শুরু করিয়াছেন। রামকৃষ্ণ মঠ ও মিশনের ইতিহাসে সেদিনের সেই তরুণ দলটি একটি অবিস্মরণীয় অধ্যায় রচনা করিয়াছে। সেই দলেরই সুধীর চক্রবর্তী, সুশীল চক্রবর্তী, হরিপদ চট্টোপাধ্যায়, গোবিন্দ শুকুল প্রভৃতি যুবকগণ উত্তর জীবনে যথাক্রমে স্বামী শুদ্ধানন্দ, স্বামী প্রকাশানন্দ, স্বামী বোধানন্দ ও স্বামী আত্মানন্দ নামে রামকৃষ্ণ সংঘের উজ্জ্বল জ্যোতিষ্ক স্বরূপ হইয়াছিলেন। সুধীর সিটি কলেজে পড়িতেন এবং বাকি সকলেই রিপন কলেজের ছাত্র। এই যুবক গোষ্ঠীর কঠোর নীতিপরায়ণতা, আদর্শনিষ্ঠা ও সদাচার সর্বকালের ছাত্র সমাজের নিকটেই দৃষ্টান্ত স্বরূপ। সকলে মিলিত হইয়া সদালোচনা, ধর্মগ্রন্থাদি পাঠ ও ধ্যান চিন্তাদি সাহায্যে নৈতিক জীবন গঠনের দিকে প্রয়াসী হইয়া উঠিয়াছিলেন। খগেনদের পটলডাঙ্গার বাড়িতেই ছিল ইহাদের প্রধান আড্ডা। নানা ভাবের সাধু সাধকদের নিকটও ইহারা যাতায়াত করিতেন। ধর্মসভা বা কীর্তনাদির সংবাদ পাইলেও সেখানে যাইয়া জুটিতেন। কলিকাতায় তখন মহিমা চক্রবর্তীর সাধন ভজনের প্রণালী খুব প্রচারিত হইতেছে। ইনি একবার শ্রী রামকৃষ্ণের সংস্পর্শে আসিয়াছিলেন। তাহার দলের খুব নামডাক যুবকদের মধ্যে। খগেনের উৎসাহে কালীকৃষ্ণ, সুধীর প্রভৃতি তরুণরাও কিছুদিন সেখানে ঘোরাফেরা করিলেন। আরো কতজনের কাছে কত উপদেশের জন্য ছোটাছুটি চলিতে থাকিল। প্রস্তুতি পর্ব এইভাবেই চলিয়াছিল। কালীকৃষ্ণ পিতার সংগৃহীত গ্রন্থাদির মধ্যে ভক্তপ্রবর শ্রী রামচন্দ্র দত্তের শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জীবন বৃত্তান্ত, তত্ত্বপ্রদর্শিকা এবং শ্রী সুরেশচন্দ্র দত্ত সংকলিত শ্রী রামকৃষ্ণদেবের উপদেশ বইগুলি পড়িয়া শ্রী রামকৃষ্ণদেবের প্রতি আকৃষ্ট হন। নির্জনে একাকী এখন হইতেই ওইসব ভাবে ধ্যান ধারণাদি করিতে উঠিয়া পড়িয়া লাগিয়া গেলেন। ঘরের দরজা বন্ধ করিয়া পূজা, আরাধনা, ধ্যান, প্রার্থনা দিতে কালীকৃষ্ণ অধিক সময় কাটাইতে লাগিলেন। ভক্তিমূলক গীত ও পদাবলিতে নবীন সাধকের মন বিভোর হইয়া থাকিত। সহসা দারুণ ঝড় উঠিল। কালীকৃষ্ণ ও খগেনের মনে তীব্র বৈরাগ্য। দুই বন্ধু গৃহত্যাগ করিয়া কোনো পর্বত গুহায় কেবলমাত্র ঈশ্বর চিন্তায় জীবনপাত করিবেন স্থির হইয়াছে। নিছক দেহযাত্রা নির্বাহের জন্য ভিক্ষা করিবেন। চৈতন্যলীলা অভিনয় দেখিয়া বৈরাগ্যের সংকল্প আরও দৃঢ় হইয়াছিল। গৃহ ছাড়িবার নির্দিষ্ট তারিখের পূর্বরাত্রিতে কালীকৃষ্ণ খগেনদের বাড়িতে চলিয়া আসিলেন। কথা ছিল এই বাড়ি হইতেই গভীর রাত্রিতে সকলের অজ্ঞাতে যাত্রা করিবেন। প্রতিবেশী নন্দবাবু বিজয়কৃষ্ণ গোস্বামীর শিষ্য, সাধন ভজনশীল বলিয়া খগেন তাহাকে খুব মান্য করিতেন। হঠাৎ নন্দবাবু রাত্রিতে খগেনের ঘরে আসিয়া ডাকাডাকি করিতে লাগিলেন। নন্দবাবু বলিলেন, তোমরা নাকি দুজনে সংসার ত্যাগ করে বেরিয়ে যাবে। আমি দর্শন করলুম, এতে তোমাদের বিপদ ও অমঙ্গল হবে। নন্দবাবু সাধক লোক বলিয়া তাহার কথা বালকতয় বিশ্বাস করিলেন। বৈরাগ্যের সংকল্প আপাতত ত্যাগ করা হইল। কালীকৃষ্ণ গৃহে ফিরিলেন। কালীকৃষ্ণদের বাড়ি তখন নারিকেলডাঙ্গায়। ত্রৈলোক্যনাথ বসবাসের অধিকতর স্বাচ্ছন্দ্যের জন্য এখানে নূতন বাড়ি করিয়াছিলেন। তরণী এইভাবেই বহিয়া চলিতেছিল। নানা বিপরীত স্রোতে বিপরীতমুখী বাতাসের বেগে আঁকিয়া বাঁকিয়া, আগাইয়া পিছাইয়া, এদিক ওদিক করিতে করিতে ছুটিতেছিল। এই সময়ে কলিকাতার পথে পথে প্রচারিত এক বিজ্ঞপ্তিতে কালীকৃষ্ণ ও তাহার বন্ধুরা জানিতে পারিলেন যে জন্মাষ্টমী উপলক্ষে কাঁকুরগাছি যোগোদ্যানে ভগবান শ্রী রামকৃষ্ণদেবের নিত্যাবির্ভাব উৎসব হইবে। কালীকৃষ্ণ, খগেন প্রভৃতি সকলে ওই দিন সকালে নির্দিষ্ট শোভাযাত্রায় যোগ দিয়া কাঁকুরগাছির উৎসবে উপস্থিত হইলেন।
রামচন্দ্র দত্তের 11 নম্বর মধুরায় গলি হইতে একটি বিরাট শোভাযাত্রা বাহির হইয়াছিল। ইহার পর হইতে তাহাদের কাঁকুরগাছি যোগোদ্যানে যাতায়াত আরম্ভ হইল এবং রামবাবুর সঙ্গে ঘনিষ্ঠতা গড়িয়া উঠিতে লাগিল। রামবাবুও এই অসাধারণ উৎসাহী ভক্ত যুবকদের পাইয়া অতি সমাদরে নিকটে টানিয়াছিলেন। ঘণ্টার পর ঘণ্টা তাহাদের লইয়া শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ করিতেন। যোগোদ্যানের অনেক টুকিটাকি কার্য, এমনকি শ্রী শ্রী ঠাকুরের সেবার ভার পর্যন্ত এই যুবকদের হাতে ন্যস্ত হইয়াছিল। বালকরা কলিকাতার পথে পথে ভিক্ষা করিয়া চাল পয়সাদি সংগ্রহ করিয়া ঠাকুরের ভোগ রাগ চালাইয়াছিলেন। এমনি ভাবে নৌকার গতিমুখ নূতন দিকে ফিরিল। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতকার শ্রীম মহেন্দ্রনাথ গুপ্ত মহাশয় বা মাস্টার মহাশয় তখন রিপন কলেজে ইংরাজির অধ্যাপক। ধীর স্থির এই অধ্যাপকটির প্রতি কালীকৃষ্ণদের সশ্রদ্ধ দৃষ্টি স্বাভাবিকভাবেই আকৃষ্ট হইয়াছিল। অবসরকালে অধ্যাপক মহাশয় যখন কলেজের ছাদে চিলেকোঠায় গিয়া নির্জনে বসিয়া সংগৃহীত রোজনামচা হইতে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত মহাগ্রন্থের পাণ্ডুলিপি রচনা করিতেন, কালীকৃষ্ণ ও তাহার সঙ্গীরা তখন কেহ না কেহ তাহাকে অনুসরণ করিতেন। অবশেষে একদিন আলাপ হইল। আলাপ প্রগাঢ় অন্তরঙ্গতায় পরিণতি লাভ করিল। কালীকৃষ্ণ একদিন একা একা মাস্টার মহাশয়ের বাড়িতে উপস্থিত হইলেন। অতি স্নেহ ভরে কালীকৃষ্ণকে নিজের খুবই কাছে মাদুরের উপর বসাইয়া অধ্যাপক নানা কথা বলিতে লাগিলেন। তাহারা কাঁকুরগাছিতে যাতায়াত করেন শুনিয়া একদিন মাস্টার মহাশয় বলিলেন, দেখো, ঠাকুর ছিলেন কামিনী কাঞ্চন ত্যাগী। তাঁকে ঠিক ঠিক বুঝতে হলে তার যেসব শিষ্য কামিনী কাঞ্চন ত্যাগ করেছেন তাঁদের সঙ্গ করতে হয়। বরাহনগর মঠে যাবে, দেখবে সেখানে তার ত্যাগী সন্তানেরা সর্বস্ব ত্যাগ করে কিভাবে জীবন যাপন করছেন। গৃহস্থ হাজার হোক ঠাকুরের ভাব ঠিক ঠিক রিপ্রেজেন্ট করতে পারবে না। আবার এ কথাও পর্যন্ত মাস্টার মহাশয় কালীকৃষ্ণকে বলিয়া দিলেন, সাধুদের স্থানে শুধু হাতে যেতে নাই, অন্তত 1 পয়সারও কিছু নিয়ে যাবে। তরণীর গতিবেগ এইবার আরো বৃদ্ধি পাইল। কালীকৃষ্ণ, খগেন, হরিপদ ও কুঞ্জ নামে আরেকটি বন্ধু 4 জনে যুক্তি করিয়া একদিন কলেজ হইতে পলাইয়া বরাহনগর মঠের উদ্দেশ্যে পথে পা বাড়াইলেন। কালীকৃষ্ণের আয়তদীপ্ত চক্ষু দুইটিতে সেদিন যেন বিদ্রোহের বহ্নি জ্যোতি ফুটিয়াছিল। খগেনের বাড়িতে কলেজের বই খাতা রাখিয়া ঊর্ধ্বশ্বাসে পথ চলিতে লাগিলেন। জলখাবারের পয়সা বাঁচাইয়া ঠাকুরের জন্য জিলিপি কিনিয়া সঙ্গে লইয়াছিলেন। কালীকৃষ্ণের সেদিনের স্মৃতি তাহার নিজ মুখের ভাষায় এইরূপ। গরমিকাল, বেলা 10:30 থেকে রৌদ্রে হাঁটতে হাঁটতে পথ ঠিক না জানার দরুন আমরা প্রায় দুপুর 1টার সময় বরাহনগর মঠে হাজির হলুম। তখন সকলে বড় ঘরে বিশ্রাম করছিলেন, জেগেই ছিলেন। শশী মহারাজ, নিরঞ্জন মহারাজ, মহাপুরুষ মহারাজ, বুড়ো গোপাল মহারাজ, যোগীন মহারাজ, লাটু মহারাজ, খোকা মহারাজ, সারদা মহারাজ ও দক্ষ মহারাজ, এরাই তখন মঠে ছিলেন মনে পড়ে। আমরা প্রণাম করবার পর সকলে আদর করে বসিয়ে, কোত্থেকে আসছো, কি করো, কোথায় থাকো, মঠের কথা কি করে জানলে ইত্যাদি জিজ্ঞাসাবাদ করলেন। আমাদের বৃত্তান্ত শুনে তারা খুব খুশি হলেন, খুব উৎসাহ দিলেন। তাদের দেখে আমাদেরও এক নূতন রিভিলেশন হলো। মনে হতে লাগলো জগৎ ছাড়া কোথায় যেন এসেছি। ওই তো পুরনো এঁদোপাড়া বাড়ি, ভাঙা দরজা জানলা, কিন্তু সেখানে যেন একটা জমজমাট আধ্যাত্মিক ভাব গম গম করছে। তাদের চেহারাও যেন এক একটি বার্নিং ফ্লেম। মঠে খুব সাদাসিদে ভাব, ভুয়ো মাদুর পাতা, আসবাবপত্র কিছু নাই বললেই চলে। হলঘরের দেওয়ালে মা দুর্গা, কালী, ক্রাইস্ট প্রভৃতির ছবি টাঙানো দেখলুম। এক একটি ছবির নিচে হাতে লেখা মোটো সব, যথা মুক্তিমিচ্ছসি চেত তাত বিষয়ান বিষবৎ ত্যাজ, অষ্টাবক্র গীতা।
স্বামীজি তার 6 মাস আগে পরিব্রজ্যায় বেরিয়ে গেছেন। তাঁরা বললেন, তোমরা যদি কিছুদিন আগে আসতে তো তাঁর সঙ্গে দেখা হতো। 4টার সময় ঠাকুর ঘর খোলা হলে প্রণাম করে প্রসাদ নিয়ে আমরা সেদিন বিদায় নিলুম। তারা সকলে বললেন, এখানে মাঝে মাঝে আসবে। বরাহনগর মঠের এই দিনটি কালীকৃষ্ণের সমগ্র জীবনকে এতই তোলপাড় করিয়া দিয়াছিল যে এই স্মৃতি তাহার জীবনের শেষ দিন পর্যন্ত উজ্জ্বলিত ছিল। সুদীর্ঘকালের ব্যবধানে অন্তিম বয়সের দিনগুলিতেও কখনো প্রসঙ্গ উঠিলে তিনি এই দিনটির কথা অতিশয় আবেগের সঙ্গে বলিতেন। দেহত্যাগের মাত্র কয়েকদিন পূর্বেও এইরূপ বলিতেছিলেন, আমরা গিয়ে কোথায় যেন একটা নতুন রাজ্যে পড়লুম। এভরিথিং আশ্চর্য লাগলো। এদের লাইফ দেখে কথাবার্তায় খুব ডিপ ইমপ্রেশন হলো। নতুন লাইট যেন পেলুম, নতুন জগৎ। এখন হইতে তাহাদের বরাহনগরে যাতায়াত ও ঘনিষ্ঠতা উত্তরোত্তর বাড়িতেই থাকিল। কলেজের ছুটি পাইলেই কালীকৃষ্ণ বরাহনগরে চলিয়া আসিতেন এবং কয়েক ঘন্টা মঠে কাটাইতেন। কালীকৃষ্ণের অঙ্কে খুব ভয় ছিল, হিসাবে কাঁচা ছিলেন। শশী মহারাজের সঙ্গে একদিন পড়াশোনার কথা হইতেছিল। সম্ভবত তিনি বালক কালীকৃষ্ণের মনের ভাব পরীক্ষা করিতেছিলেন। কালীকৃষ্ণের আত্মস্মৃতি এ প্রসঙ্গে এইরূপ, শশী মহারাজ আমাদের পাঠ্য বিষয়েও নানা জিজ্ঞাসাবাদ করতেন। পড়াশোনা এড়াতে মঠে আসছি কিনা দেখতেন। একদিন আমায় ধরেছেন, আমি গোড়া থেকেই তাকে বলে রাখলুম, অন্য সব বিষয়ে আমাকে জিজ্ঞাসা করুন, কেবল অঙ্কের প্রশ্ন করবেন না, ওতে আমি বড় কাঁচা। শশী মহারাজ বললেন, তুমি গ্রীষ্মের বন্ধের 1.5 মাস এখানে এসে থাকো, আমি এমন অঙ্ক শিখিয়ে দেব যে ফেল করবার ভয় থাকবে না। আমি বললুম, বাবাকে জিজ্ঞাসা করে দেখি। পিতার অনুমতি লইয়া কালীকৃষ্ণ সত্যই গরমের বন্ধ হইতেই বই খাতার দপ্তর সহ মঠে আসিয়া উপস্থিত হইলেন। উদ্দেশ্য গণিত শিখিবেন। আসিতেই তো সকলে মহা আনন্দিত। কালীকৃষ্ণ এতদিনে বুঝি সধামে পৌঁছিলেন। আহ্লাদে আটখানা হইয়া ঠাকুর সেবায় ও সাধুর সঙ্গে মাতিয়া উঠিলেন। মঠের নানা খুঁটিনাটি কাজ, জল আনা, ফুল তোলা, বাসন মাজা ইত্যাদিতে শশী মহারাজের সঙ্গে সঙ্গে তন্ময় ভাবে কাটিয়া যাইত। এক টানা একটা নেশার ঘোরে যেন 1.5 মাস কাটিয়া গেল। বই খাতা যেমন দপ্তর বাঁধা ছিল তেমনই পড়িয়া থাকিল। অভিনব গণিত শিক্ষাই বটে। কলেজ খুলিলে বাধ্য হইয়া আবার বাড়ি ফিরিয়া আসিতে হইল। মন কিন্তু বরাহনগরের সেই পুরাতন জীর্ণ মঠ বাড়িতেই থাকিয়া গেল। পড়াশোনায় কালীকৃষ্ণ আর মন দিতে পারেন না। সংসারের কিছুই ভালো লাগে না। অহর্নিশ বুকে যন্ত্রণা বোধ করিতে লাগিলেন। বাড়ির নিকটেই শিখদের একটি নির্জন বাগান ছিল। বাগানের মধ্যে পুষ্করিণীর বাঁধা ঘাটে একা একা আপন মনে ধ্যান চিন্তায় সময় কাটাইতেন। গভীর রাত্রি পর্যন্ত পরিবার ঘরে বসিয়া পড়াশোনার পরিবর্তে সাধন ভজন চলিতে থাকিল। পুত্রের অস্বাভাবিক উদাস মতিগতি মাতা পিতার দৃষ্টি এড়াইতে পারে নাই। অজানা কোনো আশঙ্কায় তাহাদের বক্ষ কাঁপিয়া উঠিতেছিল। পিতা ত্রৈলোক্যনাথ ধৈর্যহারা হয়ে একদিন জিজ্ঞাসাই করিয়া বসিলেন, তোর আসল ভাবটা কি বল দেখি। মুখচোরা অতিশয় শান্ত ছেলেটি সেদিন কিন্তু পিতার সম্মুখে একবারও ঢোক গেলে নাই। সুস্পষ্ট অথচ বিনীত জবাব দিয়াছিল, আমার আর পড়াশোনা করতে ভালো লাগছে না। ভগবানকে লাভ করবার জন্যে বেশি সময় সাধন ভজনে কাটাই। পুত্রের জবাবে পিতাও কিন্তু বিচলিত হন নাই। বলিয়াছিলেন, সংসার আর ভগবান একই সঙ্গে দুটো হয় না। সংসারে উন্নতি করতে হলে মন দিয়ে লেখাপড়া করো, আর যদি ভগবানই লাভ করতে চাও তবে সব মন প্রাণ দিয়ে সাধন ভজনে ডুবে যাও। তুমি কোনটা করবে তা ঠিক করো। বেশ করে ভেবে চিন্তে দেখো, তোমায় 3 দিন সময় দিচ্ছি। 3 দিন পরে কালীকৃষ্ণ পিতাকে জানাইয়াছিলেন, ভগবান লাভ করবার জন্যই আমি চেষ্টা করব, আমি ঠিক করেছি। আমার মনে হয় এ পথে আমার খুব সাহায্য হবে যদি আমি বরাহনগর মঠে পরমহংসদেবের সন্ন্যাসী শিষ্যদের কাছে থাকি।
পুত্রের এই আশ্চর্য সিদ্ধান্তে পিতাও বলিলেন, উত্তম কথা, ধর্মজীবন যাপন করতে হলে গর্ভধারিণীর মত লওয়া আবশ্যক। আমার বিন্দু মাত্র আপত্তি নেই, এতে জানবে। 4 ছেলের একজন যদি ধর্মজীবন যাপন করে তো আনন্দেরই কথা। পুত্রের সংকল্পে জননীও নির্ভীক হৃদয়ে সম্মতি দিয়াছিলেন, এ কথা আগেই উল্লেখ করা হইয়াছে। তবে বলিয়াছিলেন, 3টে দিন আর থেকে যাও, তারপর যাবে। যাহা হোক, জননীর আকাঙ্ক্ষা পূর্ণ করিয়া যথাকালে মাতা পিতার আশীর্বাদ মাথায় লইয়া কালীকৃষ্ণ বরাহনগর মঠের পথে পা বাড়াইলেন। জননী স্বহস্তে এলা মাটির রঙে ব্রহ্মচারী পুত্রের জন্য কাপড় ছুপাইয়া দিয়াছিলেন, আর মঠে ঠাকুর সেবার জন্য নানা প্রকার মিষ্টান্নাদিও তৈয়ারি করিয়া পুত্রের সঙ্গে পাঠাইয়াছিলেন। কালীকৃষ্ণের বয়স তখন 17, তবে দেখিতে আরও ছেলে মানুষ। ইংরাজি 1891 সাল। শ্রী শ্রী ঠাকুরের অদর্শনের পর তাহার নিজ সন্তানগণ ব্যতীত কালীকৃষ্ণই প্রথম যুবক যিনি সর্বস্ব ত্যাগ করিয়া শ্রী রামকৃষ্ণ সহচরগণের সঙ্গে বরাহনগর মঠে আসিয়া মিলিত হইয়াছিলেন। এই প্রসঙ্গে স্বামী প্রেমানন্দজির 23/6/1914 সালে লিখিত একখানি পত্রের কয়েকটি ছত্র বিশেষ স্মরণীয়। অতিশয় আবেগ মধুর ভাষায় প্রেমানন্দজি কালীকৃষ্ণকে লিখিয়াছিলেন, কালীকৃষ্ণ, চলো, এগিয়ে চলো, এগিয়ে চলো, আমাদের পৌঁছাতে হবে প্রভুর কাছে। তুমিই তো বরাহনগরের মঠে ঠাকুরের অদর্শনের পর প্রথম ত্যাগী ভক্ত। দেখিতে দেখিতে কতদিন কেটে গেল বলো দেখি। বরাহনগরের মূর্তিমান বৈরাগ্য শ্রী রামকৃষ্ণ সন্তানগণের প্রত্যক্ষ সাহচর্যে কালীকৃষ্ণের ত্যাগোজ্জ্বল নবীন জীবন ক্রমশ উজ্জ্বলতর হইয়া ফুটিয়া উঠিতে থাকিল। মঠের সর্বপ্রকার কাজে কালীকৃষ্ণ ধীরে ধীরে স্বামী রামকৃষ্ণানন্দজির দক্ষিণ হস্তস্বরূপ হইয়া উঠিয়াছিলেন। সাধারণ কাজকর্ম হইতে শুরু করিয়া ঠাকুর সেবা পর্যন্ত সকল কার্যে মনঃপ্রাণ সমর্পণ করিয়া সাধন ভজনেও ডুবিয়া যাইতে থাকিলেন। কখনো কখনো স্বামী নিরঞ্জনানন্দজির সঙ্গে মিলিত হইয়া বা একাকী দক্ষিণেশ্বরে গিয়া পঞ্চবটী তলায় অথবা ঠাকুরের ঘরে বসিয়া ধ্যান ধারণাদিও করিতেন। সন্ন্যাসীগণের ব্যক্তিগত সেবার সুযোগও তিনি যেরূপভাবে বা যে দৃষ্টিতে গ্রহণ করিয়াছিলেন তাহা সংঘ জীবনে আজও দৃষ্টান্ত স্বরূপ হইয়া আছে এবং চিরকালই থাকিবে। তাহার অপূর্ব সেবানিষ্ঠায় মুগ্ধ হইয়া স্বামী শারদানন্দজি একদিন বলিয়াছিলেন, এ ছেলেটা কে রে, মায়ের মতো সেবা করে? বরাহনগর মঠের স্মৃতি কথা বলিতে গিয়া উত্তর জীবনেও তিনি অতিশয় বিহ্বল হইয়া পড়িতেন।